আসসালামু আলাইকুম। আমরা এখন পঞ্চম ব্যাংকিং ডিপ্লোমা জিআইবিবি মনিটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল সিস্টেমের মডিউল 2 পেমেন্ট সিস্টেম এই অধ্যায় থেকে আমরা আজকে দেখব। তো পেমেন্ট সিস্টেম এই অধ্যায়ের প্রশ্ন আমাদের থাকেই। তো পেমেন্ট সিস্টেম বলতে কি বুঝি এটা আমরা দেখব, পেমেন্ট সিস্টেম কাকে বলে। এখানে তো অর্থ পরিশোধ ব্যবস্থা এই অধ্যায় থেকে আমাদের আসলো মনিটারি সিস্টেম, আর্থিক ব্যবস্থা এবং অর্থ পরিশোধ ব্যবস্থা পেমেন্ট সিস্টেমের মধ্যে পার্থক্য কি। বাংলাদেশের আর্থিক ব্যবস্থার বর্ণনা দিন। আচ্ছা, তো আমরা দেখব পেমেন্ট সিস্টেম বলতে কি বোঝায় সেটা আগে দেখব। এখানে খুব বেশি প্রশ্ন নাই, অল্প কয়েকটা প্রশ্ন আছে। তো এখানে বলা আছে আপনি পেমেন্ট সিস্টেম বলতে কি বোঝেন। পেমেন্ট সিস্টেমে আমাদের নাম দ্বারা আমরা বুঝতে পারতেছি যে পেমেন্ট আমরা কোনো কিছু পরিশোধ করার জন্য যে প্রক্রিয়া বা যে পদ্ধতি ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের কাছে পেমেন্ট সিস্টেম। সহজ কথায় যদি আমরা বলি যে কোনো অর্থ লেনদেন বা কোনো পরিশোধ করার জন্য আমরা যে প্রক্রিয়া বা যে সিস্টেমে করে থাকি সেটা হচ্ছে আমাদের কাছে পেমেন্ট সিস্টেম। একটি পেমেন্ট সিস্টেম হলো প্রক্রিয়া, পদ্ধতি এবং প্রযুক্তির একটি সমন্বিত রূপ বা সেটকে বোঝায় যা ব্যক্তি, ব্যবসা এবং প্রতিষ্ঠানের মধ্যে তহবিল স্থানান্তর করতে সক্ষম হয়। তাহলে তহবিল আমরা এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তর করতে যে পদ্ধতি বা প্রক্রিয়াকে আমরা পেমেন্ট সিস্টেম বলি। আচ্ছা, অর্থ প্রদান ব্যবস্থা হলো মুদ্রা ও আর্থিক ব্যবস্থার একটি অপরিহার্য উপাদান। তাহলে আমরা খেয়াল করুন, এটা যে পেমেন্ট সিস্টেম বা অর্থ প্রদান, হ্যাঁ, অর্থ প্রদান সিস্টেম, এই অর্থ প্রদান সিস্টেম হলো মুদ্রা ব্যবস্থা এবং আর্থিক ব্যবস্থার একটি অপরিহার্য উপাদান, কারণ তারা একটি অর্থনীতির মধ্যে অর্থের চলাচলকে সহজ করে এবং লেনদেনগুলোকে সঞ্চালিত করতে সক্ষম করে। তাহলে আমাদের যে মুদ্রা ব্যবস্থা, যেটা আমরা দেখছি মুদ্রানীতি, বাংলাদেশ সরকার মুদ্রানীতি যে প্রয়োগ করে, বিভিন্ন নীতির প্রয়োগ করে, যে অর্থের প্রবাহকে সংকোচন বা সম্প্রসারণ করার জন্য যে বিভিন্ন রকম নীতি বা পদ্ধতি ব্যবহার করে, সেটা হচ্ছে আমাদের কাছে মুদ্রানীতি। আর আর্থিক ব্যবস্থা হচ্ছে একটি দেশের মধ্যে যে অর্থের আগমন, বহির্গমন, নির্গমন এবং অর্থের যে চলাচলটা, এই সামগ্রিক রূপকে আর্থিক ব্যবস্থা বলে। এই মুদ্রানীতি এবং আর্থিক ব্যবস্থাকে সচল করতে এবং এটা চালু রাখতে অপরিহার্য উপাদান হলো পেমেন্ট সিস্টেম। এই পেমেন্ট সিস্টেম, তাহলে এই পেমেন্ট সিস্টেম তো মূলত হচ্ছে মুদ্রানীতির একটি কাজের একটি অংশ, আর্থিক ব্যবস্থারও একটি কাজের একটি অংশ হচ্ছে পেমেন্ট সিস্টেম। এই দুটা সিস্টেমের মধ্যে এই পেমেন্ট সিস্টেম হচ্ছে অপরিহার্য উপাদান। আচ্ছা, এই সিস্টেম সাধারণত কেন্দ্রীয় ব্যাংক, অন্যান্য আর্থিক কর্তৃপক্ষ দ্বারা নিয়ন্ত্রিত হয় যাতে তাদের নিরাপত্তা, দক্ষতা এবং স্থিতিশীলতা নিশ্চিত করা যায়। তাহলে পেমেন্ট সিস্টেমটা আমাদের কি কেন্দ্রীয় ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাই না? বাংলাদেশের যে ব্যাংকে, আমাদের ব্যাংকের যে কেন্দ্রীয় ব্যাংকের যে পেমেন্ট সিস্টেমটা, এটা কেন্দ্রীয় ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। জি, ওয়ালাইকুম আসসালাম। জি জি। জি জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, পারবেন। আইডি পাসওয়ার্ড দেবে, আপনি ফি দিলে আইডি পাসওয়ার্ড দেবে, ওটা আপনি ইয়ে করবেন। প্রতি সপ্তাহে 500 টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে হোয়াটসঅ্যাপে জানিয়ে দিন, আমি পাঠিয়ে দিচ্ছি। আমি একটা ক্লাসে আছি তো আপনাদের, জিআইবি ক্লাস আছে। জি জি। জি। আচ্ছা, ঠিক আছে, আমি দিয়ে দেবো। জি জি, ঠিক আছে। জি জি। ইসলাম। জি।
তাহলে এই সিস্টেমগুলি সাধারণত কেন্দ্রীয় ব্যাংক এবং অন্যান্য কর্তৃপক্ষ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। তাহলে আমরা যেমন আরটিজিএস, বিএফটিএন, হ্যাঁ, ব্যাচের মাধ্যমে যে ট্রানজাকশন গুলো আমরা পেমেন্ট সিস্টেম গুলো আমরা চালু রাখছি, এগুলো কিন্তু কেন্দ্রীয় ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাই না? এমনকি আমরা নগদ টাকা, চেক, এটাও আমাদের চেকে কিভাবে পেমেন্ট করব, কিভাবে হ্যান্ডেলিং করব, এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশ ব্যাংকের প্রসেস দ্বারাই কিন্তু নিয়ন্ত্রিত হয়। তাহলে মোট কথা, পেমেন্ট সিস্টেম বলতে একটি প্রক্রিয়াকে বোঝানো হয় যার দ্বারা ব্যক্তি বা প্রতিষ্ঠান, এক ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট নগদে বা ফান্ড স্থানান্তর করাকে বোঝায়, তাই না? আচ্ছা, তাহলে এক্সপ্লেইন দ্য ডিফারেন্ট টাইপস অব মেথড অফ পেমেন্ট সিস্টেম, মানে বিভিন্ন ধরনের পেমেন্ট সিস্টেমের কথা এখানে বলা আছে, যে বিভিন্ন ধরনের পেমেন্ট সিস্টেম পদ্ধতি ব্যাখ্যা করুন। এটা আমরা ব্যাংকে যারা জব করি তারা কিন্তু জানি। তো কমোডিটি মানি, এখানে কমোডিটি মানি মানে পণ্যকে যখন মানি স্বরূপ ব্যবহার করা, অর্থাৎ আমরা যদি এক্সচেঞ্জ করি, আমরা পণ্য যখন এক পণ্যর বিনিময়ে আমরা ধরুন যে 2 মণ গমের বিনিময়ে 1 মণ চাল নিচ্ছি, 2 মণ গম আর 1 মণ চাল, এটা পণ্যটা আমরা পেমেন্ট সিস্টেম হিসেবে ব্যবহার করছি, বা কোনো কিছু কাজ করে নিয়ে আমরা চাল দিচ্ছি বা ধান দিচ্ছি, এই যে এটা কমোডিটি মানে কি পণ্য, এই কমোডিটিটা মানি হিসেবে ব্যবহার করছি। তাহলে কমোডিটি মানি, এরকম কোনো দ্রব্য যখন বিনিময় করব সেটা হচ্ছে আমাদের কাছে কমোডিটি মানি, বা দ্রব্য বিনিময়ের মাধ্যমে আমরা পেমেন্ট সিস্টেম করতে পারি আমরা। এটা আমাদের অফলাইন হয়ে থাকে, মানে অনলাইন লাগে না আমাদের, সরাসরি আমাদের এটা করতে পারি, ক্রেতা এবং বিক্রেতার মধ্যে সরাসরি এটা হতে পারে। তারপরে হচ্ছে কাগজের মুদ্রা। কাগজের মুদ্রা হচ্ছে আমাদের কাছে নগদ যে টাকাটা, এটা কোনো কিছু সার্ভিস নেওয়ার ফলে বা কোনো কিছু কেনার ফলে আমরা নগদ টাকা বিনিময় করতে পারি, এটা হচ্ছে আমাদের কাছে পেমেন্ট সিস্টেম, নগদ টাকা। তারপরে আছে চেক। চেকটা হচ্ছে, সেটা তো চেক জানেনি যে আমাদের ব্যাংকে যদি টাকা থাকে, তার অ্যাকাউন্টে টাকা থাকে পর্যাপ্ত, তাহলে চেকে টাকা উইথড্র করতে পারে আমরা, অর্থাৎ চেকের মাধ্যমে আমরা পেমেন্টটা করতে পারি। তারপর আছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, ইএফটি, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, তাই না? এটা হচ্ছে আমাদের এই যে টিচারদের যে স্যালারি হচ্ছে ইএফটির মাধ্যমে, এটা হচ্ছে একটা পেমেন্ট সিস্টেম। তারপর হচ্ছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ব্যাস, হ্যাঁ, এগুলা আর বলার অপেক্ষা রাখে না, এটা তো জানি আমরা। ব্যাস, ই চেক, ইলেকট্রনিক চেক, তারপরে আছে ওয়্যার ট্রান্সফার। এখন এগুলার এগুলা বাইরেও কিন্তু এখন কি কি আসছে, এখন আসছে আরটিজিএস, আরটিজিএস, এনপিএসবি, হুম, এনপিএসবি আছে, এরকম আমাদের এগুলো এখন বহুল প্রচলিত, তাই না? আরটিজিএস, এনপিএসবি, এগুলো হচ্ছে বহুল প্রচলিত। তো এই পেমেন্ট সিস্টেমগুলো আমরা এখানে লিখে দেবো। যদি বিভিন্ন ধরনের পেমেন্ট সিস্টেম পদ্ধতির নাম বলে, তাহলে আমরা এখানে এই 5টা বা 6টা দিয়ে আমরা ব্যাখ্যা করে দিব। তো এত কিছু না দিয়ে আমরা মোটামুটি চেক দিব, যেটা আমাদের ব্যাংকে বেশি ব্যবহার হয়, চেক ব্যবহার হয়। তারপরে ব্যাচের মাধ্যমে, ক্লিয়ারিং এর মাধ্যমে যেটা করি সেটা হয়। তার মধ্যে আমাদের ইএফটি হয়, বিএফটিএন যেটাকে বলি, এর মাধ্যমে হয়। তারপরে আছে ওয়ার আরটিজিএস হয়, এনপিএসবি হয়, হুম, এই মাধ্যমগুলো আমরা দিয়ে দেব। আচ্ছা, তো আর এখানে বলা আছে যে ডিসকাস দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ক্যাশ পেমেন্ট সিস্টেম। প্রশ্নগুলো অনেক সহজ, যে নগদ প্রদান পদ্ধতির সুবিধা এবং অসুবিধা পদ্ধতি আলোচনা করো। নগদ অর্থ প্রদান পদ্ধতির সুবিধা এবং অসুবিধা আমাদের আলোচনা করতে বলছে। তো নগদ অর্থ প্রদানের মধ্যে সুবিধা রয়েছে, অসুবিধা রয়েছে, তাই না? আমরা সহজে এটা গ্রহণ করি, নগদ টাকা কিন্তু সহজে কোনো কিছু কেনাকাটা করতে চাইলে নগদ টাকা সহজে গ্রহণ করতে চায় মানুষজন, তাই না? কিন্তু আহ যারা অনেকে আছে নগদ টাকা গ্রহণ করতে চায় না। আচ্ছা, এটা বলা আছে ব্যাপকভাবে গৃহীত হয় নগদ টাকা, অবিলম্বে লেনদেন, সঙ্গে সঙ্গে আমরা এটা লেনদেন করতে পারি, কোনো বাকি বকেয়া থাকে না, নগদে দিয়ে যায়। বেনামি, নগদ টাকা আমরা এটা বেনামি, মানে কে জমা দিল এটা বলা থাকে না। যেমন আমরা যদি এক অ্যাকাউন্ট থেকে আমরা ধরেন ব্যাংক এশিয়া থেকে আমরা সোনালী ব্যাংকে টাকা ট্রান্সফার করব, তাহলে ব্যাংক এশিয়া থেকে সোনালী ব্যাংকে টাকা ট্রান্সফার করলে আমাদের দেখা যাচ্ছে যে যে অ্যাকাউন্ট থেকে আমাদের এখানে আসলে আমরা বুঝতে পারি যে এটা ব্যাংক এশিয়া থেকে কোন অ্যাকাউন্ট থেকে আসছে। কিন্তু কোনো ব্যক্তি যদি ব্যাংক এশিয়া থেকে নগদ টাকা নিয়ে আসে এখানে যদি জমা দেয়, তাহলে কিন্তু ট্রেস থাকে না যে কোন অ্যাকাউন্ট থেকে কোন অ্যাকাউন্টে টাকাটা যাচ্ছে, সেটাকে বলে বেনামি, যে এখানে নামটা বোঝা যায় না কে জমা দিচ্ছে টাকাটা মূলত। তো এরকম হয়ে থাকে। তারপরে প্রযুক্তির প্রয়োজন নেই, এখানে আমাদের কোনো ডিভাইস বা ইন্টারনেট নির্ভর কোনো প্রযুক্তির প্রয়োজন নেই, কোনো প্রকার ফি নেই।
যদিও ফি থাকে, আমাদের অনলাইন ফি থাকে অনেক ব্যাংকে, কিন্তু এখানে বলা আছে কোনো প্রকার ফি নেই এখানে। আচ্ছা, তেমনি নগদ প্রদানের কিছু অসুবিধাও থাকে। নিরাপত্তা উদ্বেগ, আপনি এখন 50 লাখ টাকা ব্যাংক থেকে উঠাবেন, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবেন। এই 50 লাখ টাকা নগদ টাকা উঠালেন, ওটা ব্যাগের মধ্যে যখন নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, তখন কিন্তু অটোমেটিক আপনার একটা টেনশন কাজ করবে যে আপনি এটা কেমনে নিয়ে যাবেন, কি মানে হারানোর ভয় থাকবে বা আপনার ক্ষতি হওয়ার ভয় থাকতে পারে, তাই না? তো এই জিনিসগুলো কিন্তু এখানে নিরাপত্তার উদ্বেগ থাকে। অসুবিধাজনক, আমাদের নোট পরিবহন করা অসুবিধাজনক হতে পারে। কোনো পুরস্কার বা ক্যাশব্যাক নেই। আমরা কোনো পুরস্কার বা ক্যাশব্যাক বলতে দেখা যায় যে আপনি যদি এই আমাদের এই ব্যাংকে, এনআরবি ব্যাংকে যদি ক্রেডিট কার্ড ইউজ করেন, তাহলে আপনি এই হোটেল কক্সবাজারে 50% ডিসকাউন্ট পাবেন। হ্যাঁ, এরকম থাকে কিন্তু। মানে কার্ড যখন ইউজ করবেন তখন কিন্তু ডিসকাউন্টের কথা বলা থাকে। কিন্তু নগদে কিন্তু ওখানে বলা থাকে না যে নগদে যদি ব্যবহার করেন তাহলে ডিসকাউন্ট পাবেন, এগুলো কিন্তু বলা থাকে না, তাই না? তাহলে এখানে এসে কথা বলছে যে কোনো প্রকার পুরস্কার বা ক্যাশব্যাক নেই। আচ্ছা, তারপর আছে সীমিত সুরক্ষা। এখানে নগদ লেনদেনের সীমিত সুরক্ষা প্রদান করে। যে ব্যক্তিরা জালিয়াতি বা কেলেঙ্কারির সম্মুখীন হয় তাদের অন্যান্য অর্থ প্রদান পদ্ধতির মধ্যে সুরক্ষা নাও থাকতে পারে। তারপর হচ্ছে খরচ ট্র্যাকিং অসুবিধা। খরচ ট্র্যাকিং অসুবিধা, এখানে আমরা খরচ ট্র্যাকিং করতে নগদ লেনদেনের ট্র্যাক করা কঠিন হতে পারে, যা ব্যক্তিদের বা তাদের খরচের সঠিক রেকর্ড রাখা চ্যালেঞ্জিং হয়ে যেতে পারে। আচ্ছা, তা আমরা এই অসুবিধাগুলো আমরা এখানে সুবিধা এবং রয়েছে যেমন, তেমনি আমাদের অসুবিধা রয়েছে। ঠিক এইরকম নগদের মতো আমাদের চেকে রয়েছে, চেক পেমেন্টের সুবিধা অসুবিধা রয়েছে। তার মধ্যে আরো এরকম বিভিন্ন অর্থ প্রদান পদ্ধতির সুবিধা অসুবিধা রয়েছে। চেকের মাধ্যমে আমাদের যেমন সুবিধা রয়েছে তেমনি আমাদের হ্যাঁ, 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 260, 260। তো চেক পেমেন্ট পদ্ধতির সুবিধা অসুবিধা, এখানে সুবিধা সমূহ আছে। সুবিধা কি, চেক নগদ প্রয়োজন ছাড়াই লেনদেন করার জন্য একটু সুবিধাজনক এবং সহজ উপায় প্রদান করে। বড় লেনদেনের জন্য বা দূরে যারা অর্থ নিয়ে যাবে, পরিবহন করবে, তাদের ক্ষেত্রে চেক একটু বিশেষ গুরুত্বপূর্ণ। রেকর্ড রাখা, আমরা যদি কোনো রেকর্ড রাখতে চাই, জনাব রহিম ট্রেডার্সকে আমরা কত তারিখে কোন মাসে কত তারিখে টাকা পরিশোধ করছি, আমাদের স্টেটমেন্টে সেটা থাকে কিন্তু, তাই না? চেকে যখন দেই তাহলে আমরা চেকের ব্যক্তির নাম লিখে দেই বা প্রতিষ্ঠানের নাম লিখে দেই, বা যখন আমরা অ্যাকাউন্ট পে চেক দিই তখন প্রতিষ্ঠানের নাম লিখে দেই। তাহলে কোন তারিখে আমরা টাকাটা পেমেন্ট করছি সেখানে কিন্তু আমাদের বলা থাকে। নিরাপত্তা, চেকে আমাদের নিরাপত্তা থাকে। যদি অ্যাকাউন্ট পে চেক হয় তাহলে তো আমাদের টাকা হারানোর ভয় নেই। নমনীয়তা, নমনীয়তা, এখানে আমাদের চেকে সহজে যেকোনো পরিমাণের জন্য লেখা যেতে পারে, মানে নমিনি এটা কম বেশি আমাদের করতে পারি। বিলম্বিত অর্থ প্রদান, বিলম্বিত অর্থ প্রদান করতে পারি। বিলম্বিত অর্থ প্রদান বলতে দেরিতে অর্থ প্রদান। কারো কাছ থেকে আমরা টাকা, কোনো কিছু জিনিস বাকিতে নিয়েছি, তাকে সে বাকি দিচ্ছে না, সেই আমরা কি করলাম, ভাই একটা চেক দিলাম, আমরা আপনাকে সামনে মাসে 12 তারিখে টাকাটা দিব, তাহলে সামনে মাসে 12 তারিখে টাকা যদি দেই, তাহলে অর্থাৎ মার্চের 12 তারিখে আপনার টাকাটা ব্যাংক থেকে উঠাই নিবে। তাহলে এই যে যখন দিলাম তখনও আমাদের পণ্য দিবে, তাই না? এরকম চেক আমরা বিলম্বে অর্থ প্রদানের জন্য ব্যবহার করি, তাই না? এরকম সুবিধা আমরা পেয়ে থাকি। অসুবিধাগুলো কি কি, বিলম্বিত প্রক্রিয়াকরণ, এরা বিলম্বিত হতে পারে। আমরা নগদে যেমন সহজে কোনো কিছু চেকের মাধ্যমে বিলম্বিত হতে পারে। সাইনের ডিমান্ড থাকতে পারে, কোনো চেকে ঘোষণা থাকলে সেখানে বিলম্বিত হতে পারে। কোনো আমাদের ব্যাংকে নিয়ে গেছে, ব্যাংকের সিস্টেমের সমস্যা থাকতে পারে। এরকম আমাদের সমস্যা হতে পারে, বা আমাদের বাসা থেকে ব্যাংক হয়তো অনেক দূরে হতে পারে, এরকম। বাউন্স হওয়ার ঝুঁকি, এই যে আমাদের অ্যামাউন্ট হয়তো দেখা যাচ্ছে যে যথেষ্ট পরিমাণ অ্যামাউন্ট নেই, বা ব্যালেন্স আপনাকে বলে সাইন মিসম্যাচ, এই ধরনের হওয়ার ফলে বাউন্স হওয়ার ঝুঁকি থাকে। মানে এটা আমাদের ডিজনার হওয়ার ঝুঁকি থাকে। ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন, চেকের যদি আমরা অ্যাকাউন্ট পেয়ে চেক হয় তাহলে আমাদের ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন হয়, সর্বত্র গৃহীত নয়। সবাই এটা গ্রহণ একসেপ্ট করতে চায় না, নগদ টাকা চায়। নিরাপত্তা উদ্বেগ, এখানে আমাদের চেক চুরি, পরিবর্তন বা জাল হতে পারে, এই কারণে আমাদের নিরাপত্তা থাকতে পারে, নিরাপত্তা উদ্বেগ থাকতে পারে। আচ্ছা, এই হচ্ছে অর্থাৎ চেকের এই জিনিসগুলো, নগদ টাকার চেক, এই জিনিসগুলো কিন্তু আপনারা বানিয়ে একটু লিখতে পারবেন। আচ্ছা, এগুলো তো সহজে আছে। এই যে এখানে ডিসকাস দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ ডেবিট, ক্রেডিট অ্যান্ড প্রিপেইড কার্ড পেমেন্ট সিস্টেম। তো ডেবিট ক্রেডিট এবং প্রিপেইড কার্ড ক্রেডিট সিস্টেমের মধ্যে আমাদের সুবিধা অসুবিধাগুলো চেয়েছে।
আচ্ছা, ডেবিট কার্ডের সুবিধা এবং অসুবিধাগুলো এখানে আলোচনা করা আছে, সবগুলোই প্রায় সিমিলার। সুবিধা সবগুলাতে আমরা ইয়ে করব, কিন্তু এই অসুবিধাগুলো সবগুলো সিমিলার। ডেবিট কার্ড আমরা তো বুঝি আমাদের অ্যাকাউন্টে যে টাকাটা আছে সেই টাকাটা থেকে আমরা খরচ করতে পারি, তাই না? আর ক্রেডিট কার্ড হচ্ছে আমাদের যেটা লোন দেয়, লোন হিসেবে দেয়, সেটা হচ্ছে ক্রেডিট কার্ড। আর প্রিপেড কার্ড হচ্ছে আমরা কোনো কিছু আহ, বাজার করার জন্য, বা বিশেষ করে এটা বাজার কেনাকাটা করার জন্য আমরা প্রিপেড কার্ড ইউজ করে থাকি। কেনাকাটার জন্য সবগুলো ইউজ করে থাকি। প্রিপেড কার্ড হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ইউজ করার পর সেটা নির্দিষ্ট পরিমাণ খরচ করার জন্য, তারপর আর আপনি খরচ করতে পারবেন না। আচ্ছা, এখানে আমাদের ডেবিট কার্ডের সুবিধা অসুবিধাগুলো এখানে দেওয়া আছে। তহবিলের এক্সেস সহজ হয় ডেবিট কার্ডের সুবিধা। এগুলো সবগুলোতে একই পয়েন্ট আমরা ব্যবহার করব। তহবিলের এক্সেস সহজ হয়, কোনো জমা ঋণ জমা নেই আমাদের, মানে ডেবিট কার্ড নেওয়ার জন্য কোনো আমাদের ঋণ করতে হয় না। সর্বত্র গৃহীত হয়, কোনো সুদ চার্জ নেই, নিরাপত্তা। আর এখানে অসুবিধাগুলো হচ্ছে সীমিত সুরক্ষা। সবগুলাতে আমরা এটা ইউজ করতে পারবো, সীমিত সুরক্ষা, কারণ আমাদের যেহেতু ইলেকট্রনিক ডিভাইস, এটা আমাদের কোনো এটা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকতে পারে, আমাদের পাসওয়ার্ড কেউ নিতে পারে, আমাদের এটা সুরক্ষা সীমিত থাকতে পারে। ওভারড্রাফট ফি আমাদের এখানে ফি ও জরিমানা, আমাদের এখানে ফি ও জরিমানা ধরতে পারে। কম পুরস্কার, ডেবিট কার্ড ব্যবহার করে কোনো পুরস্কার পাওয়া যায় না। ক্রেডিট কার্ডের উপর পুরস্কার ঘোষণা করে, নো ক্রেডিট বিল্ডিং, কোনো ক্রেডিট বিল্ডিং হয় না। আমরা যেমন কোনো ইয়া থেকে যখন কেনাকাটা করি, যখন সুপার শপ বা স্বপ্ন বা আগুরা থেকে কেনাকাটা করবো, এখানে আমাদের ক্রেডিট পয়েন্ট জমা হয়, যেখান থেকে আমরা পরবর্তীতে আমরা সুবিধা পেতে পারি বা ছাড় পেতে পারি, কিন্তু সেটা এখানে হয় না, সে কথা লেখা আছে। কম ক্রয় সুরক্ষা, এখানে কম ক্রয় সুরক্ষা, ক্রেডিট কার্ডের মাধ্যমে ক্রয় সুরক্ষা বেশি পাওয়া যায়। তো ক্রেডিট কার্ডের এখানে সুবিধাগুলো আছে, বিল্ডিং ক্রেডিট, মানে এখানে ক্রেডিট বিল্ডিং হয়, পুরস্কার এবং সুবিধা এখানে পাওয়া থাকে। এখানে পুরস্কার এবং সুবিধা, ক্রেডিট কার্ডের উপর ব্যাপক আমাদের সুবিধা অফার থাকে, তাই না? কোনো জায়গায় ঘুরতে যাবেন, খাইতে যাবেন, সবকিছুতে আমাদের এখানে ক্রেডিট কার্ডের উপর ডিসকাউন্ট আমাদের থাকে। ব্যাপক গ্রহণযোগ্যতা, এটা ব্যাপক, আপনি ইন্টারন্যাশনালিও এটার গ্রহণযোগ্যতা থাকে। ক্রয় সুরক্ষা, ক্রয় সুরক্ষিত ক্রয় থাকে, নমনীয় অর্থ প্রদান। ঠিক এখানে ঋণ সঞ্চালন, এখানে আমাদের ঋণ সঞ্চয়ন, আমাদের এখানে ঋণ হতে পারে। আমরা ক্রেডিট কার্ড যখন ব্যবহার করবো তখন ওটা মূলত মানে ঋণই দেয় আর কি। সেই ঋণটা আমাদের সঞ্চয় হয়। ক্রেডিট কার্ড যত ইউজ করবো আমাদের ঋণের পরিমাণটা বেড়ে যাবে। সুদ চার্জ হয়, উচ্চ ফি অতিরিক্ত, এই জিনিসগুলো কিন্তু সবগুলোতে আমরা ব্যবহার করতে পারি আর কি। হুম। প্রিপেড কার্ডের ক্ষেত্রে কোনো ঋণ সঞ্চয়ন নেই, মানে আমরা এখানে ঋণ হয় না, জাস্ট আমাদের টাকায় আমরা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ইউজ করতে পারি, তার বেশি আমরা পারবো না। সহজ বাজেট, নো ক্রেডিট চেক, আমাদের কোনো ক্রেডিট চেক নেই, সহজ পাওয়া, সহজ, নিরাপত্তা। অসুবিধাগুলো আছে, ফি, সীমিত পুরস্কার, সীমিত গুণ, এগুলো সহজ আছে, একটু দেখে নেবেন, অত বেশি জটিল না, তাই এটা আমি সময় নষ্ট করছি না। সীমিত সুরক্ষা, সীমিত সুরক্ষা, কোনো ক্রেডিট বিল্ডিং নেই। মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেমের সুবিধা অসুবিধা। মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেমের সুবিধা অবশ্য আমরা মোবাইলে যে মোবাইল পেমেন্ট মেথড, মোবাইল পেমেন্ট মেথডে যে আমরা আমাদের পেমেন্ট করে থাকি, সেই পেমেন্টে আমাদের সুবিধা অসুবিধাগুলো এখানে চেয়েছে, যে আপনি আপনার মোবাইল থেকে যে পেমেন্ট করে থাকেন, স্মার্টফোন বা ট্যাব দিয়ে আমরা যে পেমেন্টগুলো করে থাকি, সেই পেমেন্টের সুবিধা অসুবিধা। যেমন সুবিধা আছে, এখানে আমাদের অনেক ধরনের সুবিধা রয়েছে, আমরা সহজে এগুলা করতে পারি। আবার গতি অত্যন্ত বেশি, মানে সহজে দ্রুত আমরা সে অর্থ প্রদান করতে পারি। নিরাপত্তা থাকে, এখানে আমাদের ঝুঁকি থাকে না, নগদ টাকা নিয়ে যেতে হয় না। পুরস্কার থাকে, আমাদের অনেক সময় যখন টাকাগুলা এই যখন মোবাইল পেমেন্টে দিব, যেমন বিকাশে আপনি যদি টাকা পেমেন্ট দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি পুরস্কার পাবেন, মানে ক্যাশব্যাক পেতে পারেন, বা এরকম অনেক পুরস্কার অফার করে, তাই না? সে কথা বলছে এখানে পুরস্কার। তারপর আছে ইন্টিগ্রেশন, মোবাইল পেমেন্ট অ্যাপের মাধ্যমে একত্রিত করে লয়্যালটি প্রোগ্রাম এবং বাজেটিং টুল আছে, এটা দেওয়ার দরকার নেই। এখানে আমরা এই ধরনের সুবিধাগুলো ভোগ করতে পারি। তারপরে আছে অসুবিধা, সীমিত গ্রহণযোগ্যতা। এখন আপনি কোনো ইয়াকে গিয়ে, কাপড়ের দোকানে গিয়ে কাপড় কিনছেন, কাপড় কিনে এখন বলছেন বিকাশে টাকা দেবো, ও বলছে না হবে না, বিকাশে আমি নেবো না, আমাকে নগদ টাকা দেন। এরকম আমাদের গ্রহণযোগ্যতা কম থাকতে পারে।
তারপরে আছে প্রযুক্তিগত সমস্যা, নেটওয়ার্ক না থাকলে আমাদের সেই সমস্যা হতে পারে, বা মোবাইলের ডিভাইসে যদি কাজ না করে তাহলে এরকম সমস্যা হতে পারে। নিরাপত্তা ঝুঁকি, বিকাশে ওনাকে বিকাশ থেকে নেয় তুলছি বলে এখানে কিন্তু অনেকেই আপনার আইডি পাসওয়ার্ড নিয়ে আপনার হ্যাক করতে পারে। তারপরে আছে ফি, এখানে ফি আমাদের লাগে, তাই না? তারপরে যে ডিভাইসের সামঞ্জস্যতা, অনেক সময় ডিভাইসের সামঞ্জস্যতা মিল থাকতে হয়। তো এগুলো হচ্ছে আমাদের সুবিধা অসুবিধাগুলো দেওয়া আছে মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেমে। এই সহজ জিনিসগুলা, এই যে সহজ জিনিসগুলো আমাদের হয়তো বা এমন এমন ভাবে বানিয়ে প্রশ্ন দিবে, আমাদের কিন্তু বানিয়ে লেখারই এখানে ধান্দা করতে হবে। হ্যাঁ, যেভাবে দেখ আপনাদের এই তথ্যাবলীর উপর ভিত্তি করে আমাদের বানিয়ে লিখতে হবে। ডিসকাস দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার পেমেন্ট। দেখুন ওই একই সবগুলোরই, আমরা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড যেরকম ভাবে আমরা সুবিধা অসুবিধাগুলো পড়ছি, সেই সুবিধা অসুবিধাগুলো এখানেই আসবে। ওগুলাই ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার মানে কি, ইন্টারনেটের মাধ্যমে, তাই না? ইন্টারনেটের মাধ্যমে ফান্ড ট্রান্সফার যেটা করি সেটা, তাই না? তো সেই পদ্ধতির আমাদের সুবিধা অসুবিধা কি থাকতে পারে, ওই ডেবিট কার্ড ক্রেডিট কার্ড যেটা পড়ছি, সুবিধা, নিরাপত্তা, কার্যকর, গতি, এক্সেস যোগ্যতা, ওই সুবিধাগুলো এখানে আসবে। মানে একটা যদি আমরা মনোযোগ সহকারে করি, ওই পয়েন্টগুলো আমরা এখানে ইউজ করতে পারবো। বেনামির অভাব, লেনদেন ফি, প্রযুক্তিগত সমস্যা, সীমিত এক্সেস যোগ্যতা, বিলম্বিত হস্তান্তর, যে পয়েন্টগুলো আগে বললাম থেকে এটাও একই রকম। এই যে এটাও অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ চাইছে মোবাইল ওয়ালেট পেমেন্ট পদ্ধতি, ওই একই কাহিনী একই সব। মানে আমরা একটা প্রশ্ন যদি ভালো মতো করি তাহলে এগুলো সবকিছু আমরা একইভাবে করতে পারবো। একই কথা বলছে, সুবিধা, নিরাপত্তা, লয়্যালটি, প্রোগ্রামিং যোগ্যতা, গতি। আপনি আরো দুই চারটা পয়েন্ট আপনার মতো করে আপনি বানিয়ে দিতে পারেন। QR response. Discuss the advantage and disadvantage QR quick response code payment. Quick response code, QR code. সুবিধা ওই একই রকম ভাবে পয়েন্টগুলো দেবো। ইন্টারনেটের মাধ্যমে যে আমরা পেমেন্ট সিস্টেমগুলো করে থাকি সবগুলোর প্রায় একই ধরনের থাকবে। এই যে সুবিধা, গতি, নিরাপত্তা, লেনদেন, কম লেনদেন ফি, উন্নত ট্র্যাকিং। অসুবিধা, সীমিত প্রাপ্যতা, প্রযুক্তির উপর নির্ভরতা, ওই একই ব্যবহারকারী ত্রুটি, নিরাপত্তা উদ্বেগ, পরিস্থিতির অভাব। আমাদের সবগুলো পয়েন্টে একই রকম থাকবে। এটাও ইভলিউশন অফ, এটা আলাদা, যে ডিসকাস দ্য ইভলিউশন অ্যান্ড গ্রোথ অফ বাংলাদেশ পেমেন্ট সিস্টেম। বাংলাদেশের পেমেন্ট সিস্টেমের বিবর্তন ও বৃদ্ধি আলোচনা করুন। হ্যাঁ, বিবর্তন এবং উন্নতি, বৃদ্ধি বা উন্নতি আলোচনা করুন। এখানে একটা হিস্টোরিক্যাল প্লেস এখানে কথা লেখা আছে আর কি। সেই কথাগুলো এগুলা আমাদের একটু পড়তে হবে, যে আরটিজিএস কবে থেকে চালু হয়েছে, কবে থেকে কি ছিল, মানে এখানে একটু পড়ে দিই। বাংলাদেশের পেমেন্ট সিস্টেম সাম্প্রতিক বছরগুলিতে একটু উল্লেখযোগ্য বিবর্তন এবং বৃদ্ধির মধ্য দিয়ে গেছে। ডিজিটাল প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার এবং আর্থিক অন্তর্ভুক্তি উন্নীত করার জন্য সরকারের প্রচেষ্টার কারণে দেশের পেমেন্ট সিস্টেমগুলি দ্রুত বিকশিত হয়েছে। অতীতে বাংলাদেশের প্রাথমিক অর্থপ্রদান পদ্ধতি ছিল নগদ। যাই হোক, প্রযুক্তির অগ্রগতি এবং ই-কমার্সের বৃদ্ধির সাথে সাথে মানুষ ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম গ্রহণ করতে শুরু করেছে। নগদবিহীন লেনদেনের প্রচার এবং নগদ অর্থের ব্যবহার কমানোর জন্য সরকারের চাপের ফলে এই নগদ পরিবর্তন আরো ত্বরান্বিত হয়েছিল। 2010 সালের গোড়ার দিকে বাংলাদেশ ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস ব্যাস প্রতিষ্ঠা করেন। ব্যাস প্রতিষ্ঠা করা হয় 2010 সালে, তাই না? প্রতিষ্ঠা করে, যা কেন্দ্রীয় ব্যাংক ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার এফটি সিস্টেম চালু করে, যাতে ব্যক্তি ও ব্যবসায়িক ইলেকট্রনিক ভাবে স্থানান্তর করতে পারে। দেশে পেমেন্ট সিস্টেম আধুনিকীকরণের দিকে এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ ছিল। আচ্ছা, তারপরে 2011 সালে এনপিএসবি চালু করা হয়। তারপরে 2015 সালে আমাদের আরটিজিএস চালু করা হয়। তো এই সিস্টেমগুলো, এই বিবর্তনগুলো আমাদের লিখতে হবে। হ্যাঁ, তো মূলত আমাদের ব্যাস, ইএফটি, আরটিজিএস, তারপরে এনপিএসবি, এগুলো হচ্ছে আমাদের ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম গুরুত্বপূর্ণ একটা সূচনা তৈরি করে। এই জিনিসগুলো আমরা সিরিয়াল লিখতে হবে, সালটা মনে রাখতে হবে। আচ্ছা, আমরা
অর্থ প্রদান ব্যবস্থা কিভাবে আর্থিক ব্যবস্থা ও মুদ্রা ব্যবস্থা থেকে আলাদা। অর্থ প্রদান ব্যবস্থা কিভাবে আর্থিক অর্থ প্রদান ব্যবস্থা কি হবে আর্থিক ব্যবস্থা এবং মুদ্রা ব্যবস্থা থেকে আলাদা, এটা আমরা আগামী দিনে আলোচনা করব। এখান থেকে আলোচনা করব আজকে 8:55 বাজে আমরা ওই যে ওএমটা দেখব। তাহলে আমি সংক্ষেপে বলি যে মুদ্রা ব্যবস্থা আমাদের মুদ্রাকে নিয়ন্ত্রণ বা মানে নিয়ন্ত্রণ করার জন্য মুদ্রা ব্যবস্থাকে মুদ্রার নীতি ইস্যু করা, মুদ্রার নীতি প্রয়োগ করা, এগুলাকে নিয়ন্ত্রণ করার জন্য যে নীতিগুলো ছাড়ে বাংলাদেশ ব্যাংক, এগুলা হচ্ছে মুদ্রা ব্যবস্থা। আর আর্থিক ব্যবস্থা হচ্ছে একটা সমগ্র দেশে আর্থিক অবস্থা যে চলাচল, ক্যাশ ইনফ্লো ক্যাশ আউটফ্লো হচ্ছে কি গতিশীল অবস্থায় আছে, নগদে গ্রহণ, নগদে ক্রয়, নগদে প্রদান, এই জিনিসগুলো অর্থাৎ নগদ টাকা যখন আমাদের সার্কেলিং হয়, এই সার্কেলিং হওয়ার যে সম্পূর্ণ প্রক্রিয়াটা, এটাই হচ্ছে আমাদের আর্থিক ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্ত। আর এই আর্থিক ব্যবস্থা এবং মুদ্রা ব্যবস্থাকে সচল রাখার জন্য আমাদের অর্থ প্রদান ব্যবস্থাটা থাকতে হবে। কারণ অর্থ প্রদান ব্যবস্থা যদি না থাকে তাহলে আমাদের আর্থিক অবস্থা শেষ হয়ে যাবে। তেমনি মুদ্রানীতিও আমাদের এই অর্থ প্রদান ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার জন্য বা আর্থিক অবস্থাকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের মুদ্রানীতি প্রয়োগ করে থাকে। তাহলে মূলত আর্থিক অবস্থা, অর্থ প্রদান ব্যবস্থা, আর্থিক অবস্থা এবং মুদ্রানীতি ব্যবস্থার একটি অংশ বিশেষ বা কার্য প্রক্রিয়া মাত্র। আমরা সামনের দিন এটা আলোচনা করব। আজকে এরপর আছে ওএম। আপনাদের ওএম থাকলে ওএম এর জন্য জয়েন করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।